আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, আশা করি সবাই ভালো আছো। মনুমালা মহিলা কলেজ এর ধারাবাহিক অনলাইন ক্লাসের রসায়ন প্রথম পত্রের পার্ট 12 ক্লাস নেওয়ার জন্য আজকে তোমাদের সামনে এসেছি। আশা করি গত ক্লাসগুলা নিয়মিত করছো তোমরা। তো আজকে আমরা যে ক্লাসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা কতদিন পাওয়ারের বর্জনীতি করছিলাম, অর্থাৎ কোন পরমাণুর একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তোমাদেরকে শিখাইছিলাম। আশা করি তোমরা শিখতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবো। তো তারপরে আমি দেখলাম যে তোমরা এখন পর্যন্ত সবাই হোমওয়ার্কগুলো দাওনি, কয়েকজন দিচ্ছ। তো যা হোক, কাজ হচ্ছে। আমি তারপরে দুই একটা হয়তো রিপ্লাই করে দেখাচ্ছি আবারও, হয়তো তোমাদের কোনো সমস্যা হতে পারে। মনে করো তোমাকে বলা হলো, এরকম একটা প্রশ্ন দেওয়া হলো যে কোন সেটটি সঠিক। বলা হলো যে কোন সেট সঠিক, এমসিকিউ। তখন বলা হচ্ছে কি যে ক নম্বরে দেওয়া এরকম বলা হলো, কোন মৌল বা কোন পরমাণু বা কোন ইলেকট্রন কিছুই দেওয়া হয়নি, জাস্ট বললো কোন সেটটি সঠিক। এবার তুমি খেয়াল করে দেখো যে যদি n = 3 হয়, যদি n = 3 হয়, তাহলে এর এর মান কত হতে পারে? n = 3 যদি হয়, n = 3 যদি হয়, তাহলে এর মান হতে পারে 0 1 2। তার মানে n = 2 কারেক্ট। আচ্ছা, যদি n এর মান 0 1 2 হয়, তাহলে n এর মান কত হতে পারে? -2 -1 0 +1 +2 এই পর্যন্ত হতে পারে। +3 হওয়ার কি কোনো চান্স আছে? চান্স নেই। সো এটা হবে না। আবার বলা হচ্ছে n = 2 যদি হয়, তাহলে n এর মান হতে পারে 0 আর 1, তাহলে n এর মান 2 হওয়ার চান্স আছে। সো এটা পারে। এবার n এর মান 3 হলে n এর মান কিন্তু 1 হতে পারে। আবার n এর মান 1 হলে n এর মান কিন্তু 0 হতে পারে। আর s এর মান +½ অথবা -½ যে কোনটা হতেই পারে। সো কারেক্ট হচ্ছে এরকম টাইপের এমসিকিউ আসে। তোমাকে এরকম টাইপের কোন সেটটি সঠিক, এরকম টাইপের এমসিকিউ তোমাকে পাঠতে হবে। আচ্ছা, এবার যদি আমি বলি যে এইটা গেল একটা, এবার বলা হচ্ছে যে এবার তোমাকে বলা হচ্ছে যে 3D এর জন্য কোনটি সঠিক, এর জন্য কোনটি সঠিক। এরকম যখন থাকবে যে 3D এর জন্য কোনটি সঠিক, তার মানে n এর মান 3। আমরা জানি যে এটা হচ্ছে n, এটা হচ্ছে l, তার মানে l = d, d মানে কত? 2, s = 0, p = 1, d = 2। তাহলে n এর মান 3, l এর মান 2, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন l এর মান যদি 2 হয়, তাহলে অবশ্যই m এর মানটা কত হতে হবে? m এর মানটা কত হতে হবে? এই -2 থেকে +2 এর মধ্যে। তাহলে অবশ্যই এখানে তোমার কি দেওয়া ছিল? +3 দেওয়া ছিল। এই মানটা কারেক্ট নয়, এই মানটা কারেক্ট নয়। তাহলে তুমি যদি এখানে শুধু যদি এই কয়টা মানের মধ্যে যে কোনো একটা মান তুমি দাও, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে এটার জন্য। আর বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। দুইটা ক্রাইটেরিয়া গেল, যে একটা এমনিতে কিছু না বলেই বললো কোন সেটটি সঠিক, অরবিটাল দিয়ে 3D দিয়ে বলে দিল যে কোনটি সঠিক। আচ্ছা, এবার 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম, যে যদি কোনো ইলেকট্রন দিয়ে দেয়, যদি কোনো ইলেকট্রন দিয়ে দেয়, যে বললো 3D, মনে করো বললো 4, 3D 4, 3D 4 এর জন্য কোনটি সঠিক। তার মানে বলছে 3D এর উপরে 4 নম্বর যে ইলেকট্রনটা আছে তার জন্য কোন সেটটি সঠিক। তাহলে এখন দেখো, আমি যদি d অরবিটাল ভাঙি, তাহলে কেমন হয়? 1 2 3 4 5, তাহলে 4টা ইলেকট্রন যখন ঢুকবে হুন্ডের নীতি অনুসারে, 1টা 2টা 3টা 4টা এভাবে ঢুকবে। এর মান হচ্ছে -2 -1 0 +1 +2, এইভাবে সাধারণত মানগুলা সেটিং হয়। তাহলে এবার তুমি দেখো, যদি বলে যে কোনটি সঠিক, তার মানে n এর মান তো 3, l এর মান 2, এটা বুঝতে পারছো। আর কি হচ্ছে, তোমার 4 নম্বর ইলেকট্রনটা কার ঘরে আছে? +1 এর ঘরে। সো +1। আর s এর মান আমরা কি বলেছি, যদি বেজোড় সংখ্যক হয়, ইলেকট্রনটা যদি বেজোড় সংখ্যক হয়, তাহলে s এর মানটা হবে +1। আর যদি জোড় সংখ্যক হয়ে যায়, মানে এরপরে যদি এখানে একটা ইলেকট্রন আসতো,
তাহলে এটা কি জোড় সৃষ্টি করলো, তাহলে জোড় সংযোগ হলো, তাহলে এটা বিজোড় সংযোগ ইলেকট্রন প্লাস, তার মানে এই মান দেখা। কি আশা করি বুঝতে পারছি? এই 3 ক্রাইটেরিয়াতে তোমার কি হতে পারে, এমসিকিউ আসতে পারে। আবার তো তোমাকে বলতেই পারে যে 4 নম্বর ইলেকট্রনের জন্য 3 দিয়ে 4 নম্বর চারটা কন্ডাকশনের মান বের করে, এরকম ধরনের প্রশ্ন তোমার সিকিউতে আসতে পারে। তারা বলতে পারে যে কপারের, আমি দেখাই দিয়েছি, কপারের লাস্ট ইলেকট্রনের 4টা কোয়ান্টামের মান বের করো, বা জিঙ্কের লাস্ট ইলেকট্রনের 4টা কোয়ান্টামের মান বের করো, বা জিঙ্কের শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টামের মান বের করো, এরকম টাইপের তোমাকে সিকিউতেও বলতে পারে। তাহলে আশা করি তুমি 3টা প্যাটার্নের এমসিকিউ কেমন করে আমরা করব আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তোমাকে যে কোনটা বলতে পারে, তোমাকে এরকম বলতে পারে, তোমাকে এরকম বলা হলো যে ফসফরাস এর 11 নং ইলেকট্রন এর 4টে কন্ডাকশনের মান বের করো। ফসফরাস এর 11 নম্বর ইলেকট্রন। তাহলে এখন যদি আমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে 11 নম্বর ইলেকট্রনটা কার মধ্যে আছে? এর মধ্যে। আমি যদি এটাকে বক্স করি, তাহলে এইটা হলো 11 নম্বর ইলেকট্রন, আর পরেরটা হলো 12 নম্বর ইলেকট্রন। তাহলে 11 নম্বর ইলেকট্রন কোনটা? এইটা। অর্থাৎ এটা কি 3s এর গ্রুপ। তার মানে n এর মান 3, n ইকুয়াল টু কত? 3। l এর মান কত? 0, s তাই 0। s এর মান 0, l এর মান 0 হলে m এর মান মাস্ট বি 0 হয়, তাহলে এটা কি বিজোড় সংখ্যক ইলেকট্রন ছিল। এটা পরে জোড় সৃষ্টি করছে, এটা 11 নম্বরটা হচ্ছে বিজোড় সংখ্যক, 12 নম্বরটা হচ্ছে জোড় সংখ্যক। তাহলে এর জন্য s এর মান কি হবে? প্লাস। বাস কমপ্লিট হয়ে গেল চারটে কন্ডিশন। এরকম টাইপের প্রশ্ন তখন তোমার জন্য আসতে পারে। আচ্ছা, এইবার আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমরা নিলস বোর এর পরমাণু বাদ থেকে ইতোমধ্যেই শুনেছি যে একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথ থেকে উপরের কক্ষপথে লাফ দেয়, লাফ দিয়ে যখন নিচে নেমে আসে, তখন একটা পারমাণবিক বন্ধনের সৃষ্টি হয়। এর অঙ্ক করানো হয়েছে, তোমরা পড়েছো, আশা করি সবাই বুঝতে পারছো। এখন বিষয়টা হলো যে এই একটা ইলেকট্রন যে লাফ দিবে, তো এই লাফ দেওয়ার জন্য তার তো তরঙ্গ দৈর্ঘ্য দরকার। এই তরঙ্গ দৈর্ঘ্য সে কোথায় পাবে? এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা তাকে মানে কৃত্রিম ভাবে মানুষ দিতে পারে, আল্লাহ প্রদত্ত ভাবে প্রকৃতি থেকে সে নিতে পারে, প্রাকৃতিক ভাবে সে নিতে পারে। ঠিক আছে? তো আমরা যদি একটা পরমাণুকে যদি বাইরে থেকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তাকে যদি আমি উত্তেজিত করে লাভ দেওয়াতে চাই, তাহলে সিস্টেমটা কি, সে কোথা থেকে পাবে, আমরা কিভাবে দিব? তো বলা হচ্ছে একেবারে খুব সহজ পদ্ধতিতে সে তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারে তাপ থেকে। তো তাপ আমরা কিভাবে দিব? অর্থাৎ শিখা, বুনসেন বার্নারের বুনসেন দ্বীপ শিখা, এই বুনসেন দ্বীপ শিখা থেকে আমরা একটা মৌলের বা পরমাণুর ইলেকট্রনকে লাভ দেওয়াতে পারি। আচ্ছা, তাহলে বুনসেন দ্বীপ শিখায় যদি আমি একটা পরমাণুকে ধরি, তাহলে কি হবে? ওই পরমাণুর ইলেকট্রন গুলা তাপ থেকে তার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে উপরে লাফ দিয়ে পারমাণবিক বর্ণালী সৃষ্টি করতে পারে। এবং সেই পারমাণবিক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 780 মধ্যে হয়, তাহলে আমরা এটাকে আমাদের খালি চোখেই দেখতে পাবো। আচ্ছা, তাহলে কি করে এটা দেওয়া সম্ভব? এটা দেওয়া সম্ভব কিভাবে? তখন বলা হচ্ছে যে মনে করো আমি একটা বুনসেন দ্বীপ শিখা নিলাম, এটা একটা বুনসেন বার্নার, এরকম তোমাদের আমি 1 নম্বর অধ্যায়ে পড়াবো, তোমরা দেখতে পাবা এরকম একটা বুনসেন দ্বীপ শিখা। তো এই বুনসেন দ্বীপ শিখায় এখন যদি একটা মৌলকে আমি এই জায়গাতে ঠিক মাঝামাঝি এই জায়গাতে ধরি, তাহলে পরে এই মৌলটা সবচেয়ে বেশি তাপ পাওয়া যায় এই মাঝামাঝি অঞ্চলে। এখানে তাহলে কি করবে? তোমার এই তাপ থেকে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে ইলেকট্রনটা লাভ দিলে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে। সেই বর্ণালীটা এইভাবে শিখা আকার দেখা যাবে, একটা শিখা আকার দেখা যাবে। এবং এই শিখাটা হবে এক একটা মৌলের জন্য। স্বাভাবিকভাবে যদি পটাশিয়াম হয়, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, অবশ্যই সোডিয়ামের পরমাণু ইলেকট্রন ওই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে না। এক একটা মৌলের পরমাণু এক এক সমান তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, করে এরকম শিখা সৃষ্টি করবে।
এবং এই শিখাগুলো তার বর্ণ হবে ভিন্ন ভিন্ন। এই বর্ণ দেখে দেখে আমি চিহ্নিত করতে পারবো যে আমি কোন মৌলটাকে শনাক্ত করতে চাচ্ছি। অর্থাৎ এই শিখা পরীক্ষার সাহায্যে মৌল সমূহকে শনাক্ত করা সম্ভব। বিজ্ঞানীরা আগে করেছে কি, প্রত্যেকটা মৌলকে এইভাবে শিখা পরীক্ষার মাধ্যমে ভিন্ন ভিন্ন বর্ণের শিখা উৎপন্ন করে একটা চার্ট করে রেখেছে। আমরা এখন একটা মৌলকে যদি শনাক্ত করতে চাই তাহলে ওই মৌলটাকে আমরা এইভাবে শিখায় ধরবো, যে বর্ণের বর্ণালী পাবো ওই চার্টের সাথে মিলাবো। কেমন বর্ণালী? বেগুনি, তাহলে বুঝতে পারবো পটাশিয়ামটা, পরমাণুটা পটাশিয়াম। যদি আমরা দেখি লাল তাহলে বুঝতে পারবো স্ট্রনশিয়াম। এইভাবে আমরা বিভিন্ন মৌলগুলাকে শিখা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করি। তাহলে এখন যদি বলা হয় যে শিখা পরীক্ষা কাকে বলে, তখন আমরা বলবো যে মৌল সমূহকে তাদের বৈশিষ্ট্যপূর্ণ শিখা সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়াকেই বলা হচ্ছে শিখা পরীক্ষা। আমি আবার বলছি, মৌল সমূহকে তাদের বৈশিষ্ট্যপূর্ণ বা মৌল সমূহকে বুনসেন দ্বীপশিখায় বৈশিষ্ট্যপূর্ণ শিখা সৃষ্টির মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় তোমার শিখা পরীক্ষা। তাহলে এইভাবে আমি একটা শিখা পরীক্ষা করতে পারবো। এখন তোমাকে যদি আমি বলি যে আমি একটা মৌলকে এখানে ধরবো কি দিয়ে, হাত দিয়ে ধরলে তাপ পড়ে যাবে, আচ্ছা কাঠ দিয়ে ধরলে কাঠ পড়ে যাবে, লোহার তার দিয়ে ধরা সম্ভব, কিন্তু লোহার তার দিয়ে যদি আমি ধরি তাহলে লোহাও তো একটা মৌল, ওর পরমাণুগুলো তো আগেই দেখা যাচ্ছে যে আমি যে মৌলটাকে টেস্ট করতে চাচ্ছি এর আগে লোহার ইলেকট্রনই তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে উপরে লাফ দিয়ে সে একটা পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে ফেললো। ফলে আমি আর চিনতে পারবো না যে আমি কোনটাকে শনাক্ত করছি, কার বর্ণালী কোনটা। সুতরাং আমাকে নেওয়া লাগবে। তোমরা অবশ্যই জানো যে আমাদের একটা ছন্দ আছে, কে রাকে ম্যাগনায় ভারিল, সক্রিয়তা সিরিজ। এর লাস্টে আছে হচ্ছে একদম যে পিটাবে আমারে, প্লাটিনাম আর গোল্ড, লাস্টে হচ্ছে প্লাটিনাম আর গোল্ড। এদের সক্রিয়তা খুবই কম, এই জন্যই এদের ইলেকট্রনগুলো সাধারণত খুব কম লাফালাফি করে। এই জন্যই আমরা চেষ্টা করব এই সকল তারগুলো ব্যবহার করতে। এখন গোল্ড যদি ব্যবহার করি তাহলে তোমরা জানো যে আমাদের একটা প্রজাতি আছে, মানুষদের মধ্যে একটা প্রজাতি আছে, যেই প্রজাতি এই গোল্ডের উপরে খুব বেশি মায়া, খুব বেশি আকর্ষণ, চুরি টুরি করে হয়ে যেতে পারে ল্যাবরেটরি থেকে। সেজন্য আমরা গোল্ডকে ব্যবহার না করে প্লাটিনামের তার ব্যবহার করি। তো এই প্লাটিনামের তার, আমরা একটা প্লাটিনামের এরকম তার জালি নিলাম, এটা হচ্ছে প্লাটিনামের তার জালি। এই প্লাটিনামের তার জালিটাকে আমরা কি করলাম, প্রথমে গাঢ় HCl একটু ডুবানোর পরে আগুন ধরলাম। তাহলে প্রথমে কি হলো, পটপট করে ময়লাটা যদি থেকে থাকে তাহলে সেটা পুড়ে গেল। এইবার আমরা আবার গাঢ় HCl ঠেকানোর পর এই মৌলটা, যেই মৌলটা আমি টেস্ট করবো সেই মৌলটা গায়ে ঠেকালাম। তো যখন ঠেকালাম তখন এর গায়ে লেগে গেল মৌলটা। এইবার আমরা ওই মৌলটাকে এই প্লাটিনামের তারের এই জায়গায় ধরে যদি ঠেকাই তাহলে এই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণালী দেখা যাবে। এটা হচ্ছে আমার শিখা পরীক্ষা করার সিস্টেম, পদ্ধতি। তোমাকে কখনো পদ্ধতি গণনা করতে হবে না, কিন্তু এর মধ্যে থেকে অনেক প্রশ্ন উঠে আসবে। যেমন ধরো, প্রথম প্রশ্ন হলো শিখা পরীক্ষা কি, জ্ঞানমূলক গেল। এরপরে বলা হচ্ছে যে এই শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন, শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন। তখন বলা হচ্ছে যে এই গাঢ় HCl ব্যবহার করা হয় কারণ এটা একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বলা হচ্ছে যে দেখো এই যে মৌল বা যে মৌলটাকে আমি শনাক্ত করব, ওই মৌল কিন্তু এমনি এইভাবে পটাশিয়াম রূপে কখনো থাকে না, বা কপার রূপে এইভাবে কখনো থাকে না। এর প্রকৃতিতে যখন আমি রাখি তখন এ হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড হয়ে থাকবে, আর না হলে কপার, পটাশিয়াম বা কপারের কোন একটা লবণ হয়ে থাকবে, যে কপার সালফেট বা পটাশিয়াম ক্লোরাইড, এরকম কোন একটা লবণ হয়ে থাকবে, যে কোনো একটা লবণ হয়ে থাকবে, এভাবে থাকবে। এখন আমি যখন এইটাকে যখন এইখানে ঠেকাবো, তো এটা তো কঠিন একটা লবণ, তো কঠিন লবণটা তরল হয়ে যদি পড়ে যায় তাহলে কি আমার শিখা পাওয়া যাবে? তাহলে আমাকে এমন সিস্টেম করতে হবে যেন শিখাতে যখন ঠেকাবো তখন যেন সেইটা কি হয়, উদায়ী ধর্ম প্রদর্শন করে, মানে উড়ে যাওয়ার ধর্ম প্রদর্শন করে।
তো ধাতব লবণ যতগুলো আছে সকল লবণের মধ্যে ধাতব ক্লোরাইডরা অর্থাৎ কপার ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, এই ক্লোরাইড লবণগুলো সবচেয়ে বেশি উদায়ী ধর্ম প্রদর্শন করে। তারা সবচেয়ে বেশি করে উদায়ী ধর্ম প্রদর্শন করে। সেই জন্যই আমরা গাঢ় HCl এ স্পর্শ করানোর পরে এই মৌলগুলোকে বা এই লবণগুলোকে স্পর্শ করি, যেন কি হয়, মনে করো কপার সালফেট, আমি তার সাথে যখন HClটা গাঢ় HCl ডুবাবো তখন এটা হয়ে যাবে কপার ক্লোরাইড প্লাস সালফিক অ্যাসিড বা যা ইচ্ছে থাক, সমস্যা নাই, এই কপার ক্লোরাইড হয়ে যাবে। যখন আমি এই কপার ক্লোরাইডকে তাপ দিব তখন এটা কি হবে, কপার ক্লোরাইডের বাষ্প অর্থাৎ ভ্যাপার, কপার ক্লোরাইডে কি হবে, ভ্যাপার বাষ্প উৎপন্ন হবে। আর এই যে কপার ক্লোরাইডের বাষ্প যখন উৎপন্ন হবে তখন এই বর্ণের বর্ণালীটাকে দেখা যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে কেন আমরা গাঢ় HCl ব্যবহার করি, আমরা লিখবো এইভাবে যে যেহেতু ধাতব লবণ সমূহের মধ্যে ধাতব ক্লোরাইডরা সর্বোচ্চ উদায়ী ধর্ম প্রদর্শন করে, তাই শিখা পরীক্ষার পূর্বে গাঢ় HCl কোন ধাতব লবণকে স্পর্শ করে করিয়ে ধাতব ক্লোরাইডে রূপান্তরিত করলে সুস্পষ্ট বর্ণের শিখা পাওয়া যায়। তাই আমরা শিখা পরীক্ষার পূর্বে কোন ধাতব লবণকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে স্পর্শ করাতে পারি বা করাই। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমাকে দেখবা যে শিখা পরীক্ষার পাঠ আছে তোমার বইয়ে। এই শিখা পরীক্ষার পাঠের এখানে কোন ধাতব মৌলকে শিখাতে স্পর্শ করালে কোন ধরনের বর্ণ দেখা যায় এটা ওখানে লিখে দেওয়া আছে। তোমরা ওই বর্ণগুলাকে অবজেক্টিভের জন্য মুখস্থ করতে হবে। এই বর্ণগুলো আবার এক জায়গায় দেওয়া আছে খালি চোখে কি ধরনের বর্ণ দেখা যায়, আরেক জায়গায় দেওয়া আছে যে কোবাল্ট গ্লাস বা নীল গ্লাসে দেখলে কোন ধরনের বর্ণ দেখা যায়। এই সিস্টেমে তোমরা এই ধাতব মৌলগুলার শিখা পরীক্ষায় কোন ধরনের কোন বর্ণের শিখা বা বর্ণালী দেখা দিবে এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, তোমার বইয়ে আছে সর্বোচ্চ 6টা মতো দেওয়া আছে মৌল, তুমি যে বইটাই পড়ো না কেন সর্বোচ্চ 6টা থেকে 7টা মৌল দেওয়া আছে। আমার কাছে মোটামুটি 10টা থেকে 12টা মৌলের একটা ছন্দ তৈরি করা আছে। ছন্দটা আমি তোমাকে এখন অনলাইন ক্লাসে বলছি না, আমি তোমাকে মেসেঞ্জারে নিচে ওই ছন্দটা লিখে দেবো। ঠিক আছে, যদি ছন্দটা আমি লিখে দিই তখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে কোন মৌলের জন্য মানে ছন্দটা কিরকম এবং কোন মৌল কোন কথাটাকে সাপোর্ট করে এবং কি বর্ণ দেখায়। তাহলে তোমাদের সুবিধা হবে, তুমি আগে নিজে থেকে চেষ্টা করো। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, সবাই ভালো থাকবে।